নিয়ে চর্চা করার পূর্বে আমাদের কিছু বেসিক জিনিস আমাদেরকে জেনে নিতে হবে, যেগুলো না জানলে আমরা অচ্ছন্ধিটা ঠিক বুঝতে পারবো না। সেই অচ্ছন্ধি বুঝতে গেলে সর্বপ্রথম যেটা বুঝতে হবে, শুধু অচ্ছন্ধি কেন, ব্যাকরণ বুঝতে গেলে, পাণিনীয় ব্যাকরণ বুঝতে গেলে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে মাহেশ্বর সূত্র। 14টি মাহেশ্বর সূত্র আছে। মাহেশ্বর সূত্র যে মাহেশ্বর সূত্র বললাম কেন, তার কারণ মহেশ্বর থেকে এই সূত্রগুলি প্রাপ্ত হয়েছে বলে এই সূত্রগুলিকে বলা হয় মাহেশ্বর সূত্র। এর সংখ্যা 14টি এবং সেই সূত্রগুলি হলো অ ই উন, রিল রিক, এ ওম, ঐ ঔচ, হয়াওয়ারট, লন, ইয়ামাং আনানাম, ঝভই, ঘটাধস, জ বা গ ড দশ, খ ফ ছ ঠ থ চ ট তৌ, তপই, স স সর এবং হল। আমরা ভালো করেই জানি যে আমাদের একটা বর্ণমালা আমরা বাংলা ভাষা পড়ার শুরুতে বা সব জায়গাতেই মোটামুটি পড়ে থাকি। তা সত্ত্বেও একটা বিশেষ একটা বর্ণমালার ক্রম আমরা মাহেশ্বর সূত্রে দেখতে পাই এবং সেই ক্রমে যে লেখা হলো তার পিছনে কিন্তু একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য হচ্ছে প্রত্যাহার নির্মাণের জন্য। প্রত্যাহার নির্মাণ করার জন্যই মাহেশ্বর সূত্রের অবতারণ। এই যে 14টি মাহেশ্বর সূত্র আছে, সেই 14টি মাহেশ্বর সূত্রের সাহায্যে প্রত্যাহার নির্মাণ করা হয়। এখন প্রশ্ন, প্রত্যাহার জিনিসটা কি? প্রত্যাহারকে এক কথায় বলতে গেলে বলতে হয় শর্টকাট। আমরা যেমন আমাদের নিত্য নৈমিত্তিক জীবনে আমরা শর্টকাটের ব্যবহার করে থাকি, এখানে ঠিক সেরকম শর্টকাটের ব্যবহার। কিরকম ধরনের শর্টকাট? যেমন কোন একটা কাজ হয়তো কয়েকজন ব্যক্তিকে বলতে হবে অথবা কয়েকজন ছাত্রকে বলতে হবে। ধরে নিলাম আমার যে সামনে একটা বেঞ্চে কয়েকজন ছাত্রছাত্রী বসে আছে, সেখানে সারিতে প্রথম ছাত্র যে বসে আছে তার নাম রাম, এবং তারপরে শ্যাম, যদু, মধু, তারপরে আছে সীতা। তাহলে আমরা দেখতে পাচ্ছি না 5 জন আছে সেখানে, রাম, যদু, শ্যাম, যদু, মধু, সীতা। এই 5 জনকে যদি আমার কাজটা বলতে হয় তাহলে আমাকে বলতে হবে রাম, শ্যাম, যদু, মধু, সীতা এই কাজটা করবে। আমরা এটাও বলতে পারি, আবার এটাও আমরা ব্যবহার করি, রাম থেকে সীতা ওরা এই কাজটা করবে। রাম থেকে সীতা বলা মানে মাঝে যারা আছে তারাও হয়ে যাবে। এই মাহেশ্বর সূত্রের ক্ষেত্রেও ঠিক তাই। মাহেশ্বর সূত্রে যেমন আমরা যে যে বর্ণগুলোকে ব্যবহার করব, সেখানে আমরা ডিরেক্ট, আমি যদি বলি যে এখান থেকে এতদূর পর্যন্ত এই বর্ণগুলোর কাজ আছে, তখন যদি আমাকে এটা বলতে হয় তখন আমাকে দেখা যায় আমাকে এতগুলো বর্ণ বলতে হয়। তার জায়গায় যদি আমি এখানে প্রথমের বর্ণ নিয়ে নিলাম আর শেষের বর্ণ নিয়ে নিলাম, মিলে যেটা হলো সেটাই টোটালটাকে বুঝিয়ে দেবে। এখান থেকে অ নিয়ে নিলাম, এখান থেকে চ নিয়ে নিলাম, আমার কি হয়ে যাবে? অচ হয়ে যাবে। তাহলে এই অচ হচ্ছে, এই অচ কি করবে? এই অচ হচ্ছে একটা প্রত্যাহার, যে এই অ থেকে চ পর্যন্ত যে বর্ণগুলো আছে সমস্তকে বোঝাবে। যেমন আমি বলেছিলাম রাম থেকে সীতা এই কাজটা করবে বলা যা, আর ওই রাম, শ্যাম, যদু, মধু, সীতা এটা বলা হতা। তেমনই অ, ই, উ, রি, রি, এ, ও, ঐ, ও এদের একটা কাজ হবে, এটা বলাও যা। আর অ থেকে চ পর্যন্ত কাজ হবে, এটা বলাও তা। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে এই যে 14টি মাহেশ্বর সূত্র আছে, সেই 14টি মাহেশ্বর সূত্রের অন্তিম যে বর্ণটি যেটি আছে, সেই বর্ণটিকে ব্যাকরণে ইত নামে রাখা হয়। এই যে অয়ুনের মূর্ধন্য ন, রিলিকের ক, ইয়ং এর উয়া, ঐউচের চ, হয়াবরটের ট, লনের মূর্ধন্য ন, এইভাবে টোটাল 14টি যেহেতু সূত্র আছে তাই 14টি ইত বর্ণ আছে। এদের নাম হচ্ছে ইত। যেমন কোন ব্যক্তির নাম রাম হয়, কোন ব্যক্তির নাম শ্যাম হয়, সেরকম এই যে 14টি মাহেশ্বর সূত্র আছে তার অন্তিম বর্ণটির নাম দেওয়া হয়েছে ইত। এই নাম কে দিয়েছেন? না, আচার্য পাণিনি দিয়েছেন। যেহেতু আচার্য পাণিনি এই ব্যাকরণের প্রণেতা, তাই তিনি এই নামটা দিয়েছেন যে 14টা মাহেশ্বর সূত্রের যে অন্তিম বর্ণ তাকে আমরা ইত নামে ডাকবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি কটা মাহেশ্বর সূত্র আমরা পেয়েছি? 14টা। তাই 14টা মাহেশ্বর সূত্রের অন্তিম বর্ণ যদি ইদ বর্ণ হয় তাহলে আমরা ইদ বর্ণ কটা পাবো? টোটাল 14টা ইদ বর্ণ পাবো। এবং এই ইদ বর্ণ গুলো দিয়েই আদতে প্রত্যাহার তৈরি করা হয়। যেমন হচ্ছে এই যে শুরুতে আমি অ নিলাম, এই অ এর সঙ্গে আমি উ এর কিন্তু প্রত্যাহার করতে পারবো না, আমাকে অন্তিম বর্ণ ইদ বর্ণ নিতেই হবে। আমি অন প্রত্যাহার করতে পারি। কি প্রত্যাহার করতে পারি? অন প্রত্যাহার। এখানের অ নিলাম, এখানে ন নিলাম, অথবা এখানের অ নিলাম, এখানের ক নিলাম।
এই ইত বর্ণ দিয়েই প্রত্যাহার করা যায়, মানে অন্তিম বর্ণ সবসময় প্রত্যাহারে ইত বর্ণ হবেই। এবং এই যে ইদ বর্ণগুলো আছে, এই ইদ বর্ণগুলো হচ্ছে রাজমিস্ত্রিদের মতো। রাজমিস্ত্রিদের মতো আমি কেন বলতে চাইছি, তার কারণ হচ্ছে রাজমিস্ত্রিরা একটা ঘর তৈরি করে কিন্তু সেই ঘরে নিজেরা থাকে না, ঠিক সেরকম ইত বর্ণগুলো প্রত্যাহার তৈরি তো করে কিন্তু সেই প্রত্যাহারে তাদের স্থান হয় না। মানে আমি কি বলতে চাইছি, এখানে ধরো অ আছে, এখানে আমি একটা অ নিলাম, এখান থেকে চ নিলাম, দিয়ে টোটাল আমার কি হলো, অচ প্রত্যাহার হলো। এবার এই যে অচ প্রত্যাহারটা আমার হলো, এখানে আমার কোথা থেকে আছে, অ থেকে চ পর্যন্ত। তাহলে অ থেকে চ পর্যন্ত এইখানে কোন কোন বর্ণ আছে, অ, ই, উ, ন, রি, রি, ক, এ, ও, উয়া, ঐ, ঔ, চ। তাহলে অ থেকে চ বলতে এই সবগুলো বর্ণকে বোঝাবে, কিন্তু এই অচ প্রত্যাহার কাকে কাকে বোঝায়, অ, ই, উ কে বোঝায়, রি, রি কে বোঝায়, এ, ও কে বোঝায়, ওই, ও কে বোঝায়, ন কেও বোঝায় না, ক কেও বোঝায় না, উয়া কেও বোঝায় না, চ কেও বোঝায় না, তাদের গ্রহণ হয় না। তার কারণ তারা হচ্ছে ঈদ বর্ণ। ব্যাকরণের নিয়ম হচ্ছে প্রত্যাহার তৈরি করতে তো ঈদ বর্ণ লাগে, কিন্তু প্রত্যাহারের দ্বারা কাদের গ্রহণ হবে সেখানে ঈদ বর্ণের গ্রহণ হয় না। তাই অজ প্রত্যাহার বলতে কাকে বুঝবো, অজ প্রত্যাহারের মধ্যে কে কে আছে, অ, ই, উ আছে, রিল, রি, এ, ও, ওই, ও আছে। মাঝের যে ঈদ বর্ণগুলো ন, ক, উয়া, চ এগুলো কিন্তু হবে না। এটা একদম সর্বত্রই প্রযোজ্য। যেমন আমি যদি এখান থেকে আমি অ থেকে চ নিলাম, আমি যদি এখান থেকে হ নিলাম, আর এখানে আমি ধরে নিলাম তালব্য স নিলাম, তাহলে কি দাঁড়ালো, হস প্রত্যাহার। এখানে হ, এখানে তালব্য স, তাহলে হস প্রত্যাহারের মধ্যে কে কে আছে, হ, য়, ব, র, ল, য়, ম, ঙ, ন, ন, ঝ, ভ, ঘ, ঢ, ধ, জ, ব, গ, ড, দ। এই টয়েরও গ্রহণ হবে না, নয়েরও গ্রহণ হবে না, ময়েরও গ্রহণ হবে না, ইয়রও গ্রহণ হবে না, মূর্ধন্য সয়েরও গ্রহণ হবে না, তালব্য সয়েরও গ্রহণ হবে না। তাহলে একটা প্রত্যাহারে কাদের গ্রহণ হয়, আশা করি এখানে কোনো সমস্যা নেই। আমরা যদি ধরি একটা আমরা প্রত্যাহার নিলাম, যে আমাদের প্রত্যাহার হচ্ছে খর প্রত্যাহার, তাহলে খর প্রত্যাহার কোথা থেকে নেব, এখান থেকে খ নিলাম আর এখানে র নিলাম, তাহলে আমার কি দাঁড়ালো, খর প্রত্যাহার। খর প্রত্যাহারে কোন কোন বর্ণের গ্রহণ হবে, একজন কেউ, ঠিক। তাহলে খর প্রত্যাহারের মধ্যে আমরা কাকে পেলাম, খ, ফ, ছ, ঠ, থ, চ, ট, ত, ক, প, তালব্য স, মূর্ধন্য স আর দন্তীয় স। আমি এখানে তোমাদের অনেকেরই উচ্চারণের একটু সমস্যা আছে, সেগুলো হচ্ছে আমি একটু তোমাদের একটু বলে দিই, কারণ আমি যেখানেই পড়াই আমি বর্ণমালাটা একটু বলে দিই। এখানে আমরা অনেক সময় যে বর্ণগুলোর উচ্চারণ করি একটু ভুল করি। এমনি আমরা নর্মালি যাই করি না কেন, আমরা যদি কোনো ইন্টারভিউতে যাই, গিয়ে যদি এ ধরনের উচ্চারণ করি, এটা আমাদের একটা খুব নেগেটিভ ইমপ্রেশন আমাদের উপর ফেলে। যেমন কতকগুলো বর্ণ যেগুলো সম্বন্ধে আমাদের একটু খেয়াল রাখতে হবে, যেমন হচ্ছে আমরা বলি কালো বস্য, মূর্ধন্যস্য, দন্তেস্য, দন্তেন্ন, মূর্ধন্য। এই বর্ণগুলো উচ্চারণের সময় একটু খেয়াল করতে হবে যে কথাটা আদতে মূর্ধন্য নয়, কথাটা হচ্ছে মূর্ধন্য ন, আর দন্তীয় ন, দন্তেন্ন নয়, মূর্ধন্য অথবা মূর্ধন্য নয়, ওখানে কমপ্লিট হচ্ছে না। আমি যদি বলি এটা কি লেখা আছে, তোমরা সবাই বলবে মূর্ধন্য, না এটা মূর্ধন্য নয়, এটা যে মূর্ধন্য ন। কারণ মূর্ধন্য কথা অর্থ হচ্ছে মূর্ধায় যেটা উচ্চারিত হয় তাকেই মূর্ধন্য বলে, মূর্ধায় যেটা উচ্চারিত হয় তাকে কি বলা হয়, মূর্ধন্য। তালুতে যেটা উচ্চারিত হয় তাকে তালব্য বলে। তাহলে সেই দৃষ্টিতে দেখলে তও মূর্ধন্য, কারণ ট বর্গ পুরোটাই মূর্ধাতে উচ্চারিত, একটু পরে আমরা ব্যাখ্যাতে আসবো। ট বর্গ পুরোটাই কোথায় উচ্চারিত, মূর্ধাতে, তাই ট মূর্ধন্য, ঠ মূর্ধন্য, ড মূর্ধন্য, ঢ মূর্ধন্য, মূর্ধন্য, ন মূর্ধন্য। তাহলে শুধু মূর্ধন্য বললে বর্ণটা আদতে কমপ্লিট হলো না, ওখানে বলতে মূর্ধন্য ন। আর দন্তেন্ন ন, দন্তেন্ন এটা নয়, দন্ত ন। আর এই যে মানে তালবস্য এইটা নয়, তালব্য স, মূর্ধন্য স, দন্ত্য স, আলাদা। দন্তের স নয়, অথবা মূর্ধন্য স নয়, অথবা মূর্ধন্য এরকমও নয়, মূর্ধন্য স, তালব্য স। এই যে উচ্চারণের জায়গাগুলো একটু খেয়াল করতে হবে। তারপর বর্গের জ, এটা বর্গের জ আমরা সচরাচর বলি, কিন্তু এটা আমাকে খেয়াল রাখতে হবে ওটা আদতে বর্গীয় জ। যদি কোনো কারণে আমাকে কোথাও বানান করতে হয়, আমি বর্গীয় জ এটাই কিন্তু বলবো, মানে বর্গের জ বলবো না, তখন সেখানে আমার খুব ধরতে পারে। আমরা সাধারণ জীবনে যা ব্যবহার করি না কেন,
বিশেষ করে যেগুলো আমাদের শুদ্ধ সেটা কিন্তু আমাদের বিশেষ করে ইন্টারভিউর সময় আমাদের কিন্তু এগুলো খেয়াল রাখতে হয় বর্ণমালার ক্ষেত্রে। তাই আশা করি তোমরা এই জায়গাটা একটু ফোকাস করবে। তাই এখানে আমরা মোটামুটি মাহেশ্বর সূত্র দেখলাম এবং সেখানে আমরা একটা জিনিস দেখলাম যে এখানে যে মাহেশ্বর সূত্রগুলো আছে তার অন্তিম বর্ণকে ঈদ বর্ণ বলা হয় এবং সেই ঈদ বর্ণগুলো দিয়ে কি করা হয়, প্রত্যাহার নির্মাণ করা হয়। এখানে 14টা মাহেশ্বর সূত্র আছে, তাই এখানে 14টা ঈদ বর্ণ আছে, কিন্তু এখানে আরো একটা ঈদ বর্ণ আছে। মাহেশ্বর সূত্রের টোটাল 15টা ঈদ বর্ণ আছে। কি করে 15টা হবে? 14টা সূত্র, তার অন্তিম বর্ণ তো একটা করেই আছে। তাতেও এই যে লন সূত্রের যে অ, লন মানে কি যদি আমি ভালো করে ভাঙি, ল অ ন, এই যে লয়ের পরে যে অটা আছে এই অটাকেও অনুনাসিক অকেও ঈদ বর্ণ বলা হয়। এই অয়েরও কি আছে, ঈদ বর্ণ আছে। যারা একটু ব্যাকরণ পড়েছো তারা শুনে থাকবে, একটা সূত্র আছে, উপদেশে অচ অনুনাসিক ঈদ, যেটা অনুনাসিক অচ হয় তারও ঈদ সংজ্ঞা হয়। তাহলে লনের যে অ সেটা অনুনাসিক ঈদ, তাই তারও ঈদ বর্ণ আছে। তাই টোটাল মাহেশ্বর সূত্রে 15টি ঈদ বর্ণ আছে এবং এই ঈদ বর্ণগুলো কাজে লাগে প্রত্যাহার তৈরির জন্য। তাহলে এখান থেকে আমার প্রশ্ন আসতে পারে, মাহেশ্বর সূত্রে কটা ঈদ বর্ণ আছে? 15টা ঈদ বর্ণ আছে। কটা ব্যঞ্জন ঈদ বর্ণ আছে? 14টা। কটা স্বরবর্ণ ঈদ আছে? একটা, লন সূত্রের যে অ। টোটাল কটা আছে? 15টা। ঠিক আছে, আশা করি এখানে কোনো ডাউট নেই। আর প্রত্যাহার সম্বন্ধে আমরা মোটামুটি বুঝে গেছি। আর এক কথায় প্রত্যাহার কোন সূত্রের দ্বারা হয় যদি কোনো কারণে জিজ্ঞাসা করে, তার সূত্র হচ্ছে আদির অন্তেনা সহেতা। যারা নেটের জন্য প্রিপেয়ার করছো তারা এটা মোটামুটি সংজ্ঞা প্রকরণেই পড়েছো। তাছাড়াও যদি নাও শুনে থাকো জেনে রাখো, আদির অন্তেনা সহেতা সূত্র দিয়ে কি হয়, প্রত্যাহার। অন্ত ঈদ বর্ণের সঙ্গে আদি বর্ণ মিলিত হয়ে কি হয়, প্রত্যাহার হয়। এবং প্রত্যাহার কি করে না, ঈদ বর্ণগুলো বাদ দিয়ে বাকিগুলোকে বোঝায়। ঈদ বর্ণের প্রত্যাহারে গ্রহণ হয় না। ওর জন্য নিয়ম হচ্ছে প্রত্যাহারেষু ইতাম না গ্রহণম, প্রত্যাহার বর্ণের মধ্যে ঈদ বর্ণের গ্রহণ হয় না। তাহলে আমরা মাহেশ্বর সূত্রটা মোটামুটি দেখলাম।